মূল্যবোধের রাষ্ট্র। আগামী এই জুলাইও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী 100 বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাঁচাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবে? রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলো বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। তা আমরা বলেছি যে আমাদের জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সঁপে দিয়েছি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে আপনার কি মনে হয় এই জুলাইও আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা, এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ? গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপমর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে 24 জুলাই। গণ অভ্যুত্থানে আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের 100 বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বারবার গর্জে উঠেছে দুর্নীতি, দুঃশাসন, আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেননি হাদি। বড় 3টি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে, যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ। তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি। মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে, যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপ্টে দিয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখে অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি।
এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। होठों पे तबस्सुम रहता था, नजरों में भी तुम ही बसते थे। तुम साथ हमारे जब तक थे, हम सच में। আসসালামু আলাইকুম। ওসমান হাদি, তাঁর নামে বিশেষ কোনো পরিচয় নেই। তাঁর পদবি কিংবা আলাদা কোনো লেবাস নেই। সে জন্মেছে এদেশের মাটিতে আর সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষের মাঝে অসাধারণ এক অমরত্ব নিয়ে। এদেশের উর্বর পলি তাকে তার নিজস্ব সুবাস দিয়েছে। সে সুবাসে সে একা এগিয়ে চলছিল। ইনসাফ তাঁর অন্তরের প্রথিত শব্দ, ইনকিলাব তাঁর শ্বাস প্রশ্বাসের। চাই না আমি আমার ভাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করতে চাই এখানে, এবং আপনাদের সকলের কাছেই আমার এসে আমার যে এলিট এই ব্যাপারে তার কাছে আজকে কোনো ইন্টেল নাই। হাদি বাংলাদেশের রাজনীতি চেঞ্জ করে গেল। যারা এক সপ্তাহ আগ পর্যন্ত হাদির ডেভিল মব স্টার কইয়া গাইল পারত, ওরা কি হাজারবার জন্ম নিলেও হাদির নখের পরিমাণ ভালোবাসা এই দেশে পাইব? শহীদ আবরার ফাহাদের পিতার সামনে, তার ভাইয়ের সামনে আসলে কথা বলা তো আমাদের জন্য কঠিনই। আমার মনে আছে যে গত বছর এই দিনে আমরা ইনকিলাব মঞ্চ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, কারণ আমরা মনে করছিলাম এই যে আজকের 24 হতে পারলো, এবং ঠিক যেই চিন্তার থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অ্যাপলিটিক্যাল জেনজি সব থেকে বেশি পলিটিক্যাল হয়ে উঠল, তার যদি 3টা অনুঘটক থাকে, তার প্রধানতম অনুঘটক হচ্ছে শহীদ আবরার। এবং সুতরাং এই 24 পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যদি জাতিগতভাবে কয়েকটা ফিগারকে সেলিব্রেট করি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আমাদেরকে বারবার শহীদ আবরারের কাছে যেতে হবে। তো আমরা গত বছর কবর জিয়ারত করেছিলাম, এবং আমার খুব কিছু ব্যাপার আছে না যে আপনি ওখানে না গেলে আসলে অনুভূতি তৈরি হবে না। আবরার ফাহাদের এটা সাধারণত দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর এক সপ্তাহ লড়াই করে চিরবিদায় নিলেন জুলাই আন্দোলনকারীদের কাছে লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত শরীফ ওসমান বিন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পর এক সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছিল ওসমান হাদি না। প্রথম আঘাত আমার উপরে আসবে, এরপরে আপনারা কোনো ক্যালস করবেন না, লড়াই যাতে ব্যাহত না হয়। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। আমি সংগ্রাম, আমি ভিটিয়ে ধরিত্রীর বলবীর
চিরোন্নত মানুষে ওসমান হাদিরা লড়ে যায় ডরে না, গুলি গুলি হাদিরা পড়ুয়াত করে না, কুপরিতে গুলি নিয়ে আয় হাদি ফিরে আয়, প্রতিক্ষণে মোনাজাতে আপনারা চাদর পরেন না? জি, আসলে শরীফ ওসমান হাদির যে মৃত্যুর বিষয়টি সেটি নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল এবং সবশেষ এখন আমরা জানতে পারলাম যে সিঙ্গাপুর জেনারেল যে হাসপাতাল রয়েছে সেখানে হাদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি যে মানুষটা রয়েছেন তিনি জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটি নেতৃত্ব। মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে বলা যায় যে তার মতো এরকম অল্প সময়ে এত জনপ্রিয় একজন নেতা জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু একেবারেই বলা যায় যে নেই, এবং সেই সাথে ধরেই होठों पे तबस्सुम रहता था, नजरों এই তিন শায়ক আহমদ। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী। এই জন্য ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন শুধু আমার পেজের, হাদি ফিরে গেলে আল্লাহর ইচ্ছায় শত শত হাদিকে রোজ জাতি তো ওইভাবে আর কি অপারেশনের পরে আর কামব্যাক করে না অ্যাকচুয়ালি আমাদের হাবু ভাই, এবং আমরা দেশবাসী সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন এবং আজকে বিকেল হচ্ছে বিরিয়ানির প্যাকেট খাওয়াবে, হচ্ছে পাওয়ারফুল কিছু হচ্ছে ধান্দাবাজ আশেপাশে আছে, আমি হচ্ছে তাকে ভোট দিব। আপনি কি কম দেয় আপনার দেশের সেবা করা? তাহলে ঠিক আছে, দেশের সেবা করা 2 নাম্বারই মাদকের ব্যবসা করি করছো কেন আপনারা দেখেন না? তাহলে ওই টাকাটা কিভাবে করলো? ফেরেশতা 80 টাকা দিয়ে গেছে না বাংলাদেশ ব্যাংকের বাড়িতে ছাপাখানা মেশিন লাগাই রাখছে সে? তাহলে টাকাটা কিভাবে? বড় দরকার তোর তেজ চেতনা, শুনিস না 16 কোটি জনতার হাহাকার। আমরা আগেও বলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় যে কখন কিভাবে কইরা যায় ভাই কিছু বলা হাহাকার হাদি তুই ফিরে
আপনার কি মনে হয় এই জুলাইও যদি আমরা কিনসার রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী 100 বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রে বাঁচাই দিকে আমি হয়তো মরে যাব, আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। যেই রাজনীতির নতুন সফর শুরু করলাম, আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। যেই রাজনীতির আমার ভাই শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ মহান আল্লাহ কারণ আমাকে পটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোনো বিচারক জামিন দেন, তাহলে এই খুনের দায় দায়িত্ব ওনার উপর পড়ে কিনা সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত। আমি আপনার কি মনে হয় এই জুলাইও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মরে না হাদিরা মরে না।
আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো। মন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায়, তারা ওখানে কি প্রেম করে? দুই পুরুষ হতে প্রেমও করা যায় না, ওরা সমকামী কিনা আমরা জানি না। তাহলে করে কি? এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই। এরপরে হাসিনা সেখানে আছে, মানে করে কি? সব থেকে ভয়াবহ হলো কবির, সে হাসিনার নিরাপত্তার সাথে ছিল, সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে। এখন আমরা শুনতে পাই সে নাকি 2-1 দিন আগে পালাই গেছে। কোথাও গিয়া চোরের মতো হামলা করার মতো পোলা আমরা না। যদি কেউ মারতে চাই, ছিঁড়ে ফেলাইতে চাই, ঘোষণা দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এইখান থেকে নড়ার আগে, এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন? সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো সেই ছেলে ওসমান হাদি না। প্রথম আঘাত আমার উপরে আসবে, এরপরে আপনারা কোনো কেওয়াজ করবেন না। লড়াই যাতে ব্যাহত না হয়। বাংলাদেশ লেভেল সেকেন্ড গাইবে, এরপরে মাগরিবের ব্রেক। যতক্ষণ গান শুনতে চান শুনবো। বাংলাদেশ লেভেলসের জন্য আবার একটা বিজ্ঞান হবে। তার সন্তান সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়। এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা। সজীব ওয়াজেদ জয়, এটার নাম বলা ঠিক নেই, এটার নাম হলো অটিস্টিক জয়। আর যদি টিটপটাং হয়ে যায় তাইলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিতায় তুলছে। কি পরিমাণ নির্লজ্জ, বেশরম, বেহায়া একটা পার্টি হলে তার শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যে এই দগদগে গণহত্যাটা তারা করেছে, অনুশোচনা নাই, বিচার নাই, এখনো তারা আবার বাংলাদেশের মানুষকে লকডাউনের ভয় দেখায়। প্রথমত আমাদের এটা একটা কালেকটিভ ফেলিওর বাংলাদেশের, যে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ মিলে যেরকম জুলাই গণঅভ্যুত্থান করে এখানে আওয়ামী লীগের পতন খুব ছোট ব্যাপার, আমরা ঐতিহাসিকভাবে এখানে দিল্লির মসনদের পতন ঘটিয়েছি। সেই দিল্লির মসনদের পতন ঘটানোর পরে এখানে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। কোরআন যে পড়তে বসি, অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না, সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে, এরপরে এটা বলে। আমার আম্মাই এই কথা বলে আমাকে, আর কোরআনটা পড়ে তো আম্মা আমাকে মাঝে মাঝে বলে যে বাবা সূরা ইউসুফে হঠাৎ এটা বলতে যে আবার এটা কেন বললো। তো উনি তো এই যে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে না পারার যে বেদনা, তার ফলে এখন এই 1.5 বছর পরে জনগণকে রাত জেগে খুনি লীগের লকডাউনের পাহারা দিতে হয়। যদিও এইটা আসলে আপনারা জানেন যে এই যে খুনি লীগ, এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা, মানে আপনি ভাবেন এটা আমাদের সবার শিক্ষণীয় আছে। আজকে আমরাও আল্লাহর কাছে তওবা করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে। দেখেন, আমরা নিজের আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায়। তাদের হাতেও লাঠি ছিল, আমাদের হাতেও লাঠি, তো তাদের মাথায় হেলমেট ছিল, আমাদের হাতে এইটা নাই। পার্থক্যটা হলো তারা ছিল জালেম, তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আর আমরা আপামর জনসাধারণ একটা লাঠি নিয়ে, হেলমেট তো নাই, আমাদের কাছে তো বন্দুক নাই, পিস্তল নাই, আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে। এই হলো আমাদের পার্থক্য। সুতরাং বন্ধুরা, আপনাদের মাধ্যমে বলতে চাই, ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক পেজ থেকে, আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনার পেজ থেকে ইনকিলাব মঞ্চের কথা বলা হচ্ছে। সজীব ওয়াজেদ জয়, এটার নাম বলা ঠিক নেই, এটার নাম হলো অটিস্টিক জয়। নাম বলে দিলে হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে আপনি যদি কোরআন আরবিতে নাও আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা 8-এ আর কোন চাঁদা যন্ত্র চলতে দেওয়া হবে না। জনাব আব্দুল আহাদ, আরেকটি বিষয় জানতে চাই যে ওনাকে দেশে, জনাব আব্দুল আহাদ, আরেকটি বিষয়
জানতে চাই যে ওনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কবে নাগাদ শুরু হতে পারে, বা এটা যদি একটু বলেন আমাদের। জি ধন্যবাদ। দেশে আনার ব্যাপারে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে যারা হাই কমিশনে আছেন তাদের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি যে আগামীকালকে সকালের নাগাদ তাকে আনার একটা প্রসিডিউর চলছে। এটা অবভিয়াসলি এখনো ফাইনাল ডিক্লারেশন হয়তো গভর্নমেন্ট তাদের জায়গা থেকে দিবে, তবে আমরা এখন পর্যন্ত সেটা জানতে পেরেছি যে আগামী আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে। আমি বলতে চাই ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান, গণতান্ত্রিক আইন দিয়ে হবে না, ব্রিটিশ আইন দিয়ে হবে না, আল্লাহর জমিন দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশ চালু করতে হবে। যুবক ভাইরা, কোন 5টা বই دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের অবশ্যই আসবো। শুনেন, এই দুইটা পকেটে দিয়ে দিলাম, বাসায় হাতির পক্ষ থেকে হাতিয়া। ঠিক আছে ভাইয়া, সবই তো খালেদ ভাই, আমার একটু সত্য করে বলেন তো, গত 14 বছরে যে সময় বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল এই শহীদ পরিবারগুলো নিয়ে, আহত পরিবার নিয়ে, একটা দিন আসতে পারেন নাই। ঠিক এখন কার পয়সায়, কার প্রেসক্রিপশনে, কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন, যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। খালেদ ভাই, আমার একটু সত্য করে বলেন তো, খালেদ ভাই, আমার সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ উসমান ছিল ওই বিভিন্ন শ্রেণীর ঢাকা
তো বিরোধী যে বক্তব্য আসলে দিয়েছেন শরীফ ওসমান হাদি, তারই প্রেক্ষিতে কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে তারা বলছে। আমরা যতদূর দেখাতে চাই যে ভারতীয় আইন এবং সাধারণ যারা শিক্ষকরা আছেন তারা আসলে জীবনে দুই ধরনের আমার 5 আগস্ট করে 5 লক্ষ আওয়ামী লীগের বাচ্চাদের দিতে পারিনি। ওই ঘুরাইতে পারলে আজকে আমাদের এক সময় প্রচন্ড শিবির নিধন শুরু হলো যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার তখন বড় বড় চুল, চুল তো এলোমেলো। আমি গেছি কুয়াকাটা, আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, এমনিতেই বেড়াইতে। আমার ফ্রেন্ড দেখি কি আমার নিয়ে খুব বিব্রত হয়ে গেছে। কেন? মানে ওইখানকার ওর দোকানদাররা সবাই মনে করছে আমি এই পাঞ্জাবি পরি, হালকা দাড়ি, এলোমেলো চুল, আমি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট শিবিরের নেতা এবং এখন পালাইতে ওর কাছে আসছি। এখন আমার বলতেও পারতেছে না, অথচ ও আমার অনেকদিন ধরে রিকোয়েস্ট করে যাওয়ার জন্য। আমার ক্যাম্পাস বন্ধ, আমি 2 দিন বেড়াইতে গেছি। মানে আপনি কি সামাজিক অবস্থা আপনি চিন্তা করেন। এবং মানে আমি মানে চোখের পানি, ওই যে খামার বাড়ির সামনে থেকে একদিন আসতেছি, আমি সাইফুডসের যশোর ব্রাঞ্চে একটা সেমিনার নিতে গেছি। ওর হেঁটে আসতেছি, একজনে বাইক উল্টোভাবে চালাচ্ছে, ই থেকে আপনার ফুটপাথ থেকে, এক ভদ্রমহিলা গায়ে লেগে গেছে। আমি সাথে সাথে গিয়ে প্রতিবাদ করলাম। মানে দেখেন সোসাইটি কিছু, ওটাই আমার এসে বলো রাজাকারের বাচ্চা, কোনো কথা ছাড়া। মানে আমি কেন প্রতিবাদ করতেছি? ও আচ্ছা, মানে হইলো এইরকম চেহারা। ভাই আমার ঢাকা 28 মানে একটা ভোট আছে, ইনশাআল্লাহ আমার ভালোবাসা থেকে আপনি এটা পাবেন। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা